সুপ্রিয় বন্ধুরা, সবাইকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের যে 43তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা হয়ে গেল তার সম্পূর্ণ প্রশ্ন সমাধান নিয়ে। বাংলাদেশের জব এক্সামের ক্ষেত্রে এই বিসিএস পরীক্ষা সর্বোচ্চ পরীক্ষা হয়, সবথেকে বেশি ক্যান্ডিডেট এখানে থাকে এবং সবথেকে প্রতিযোগিতামূলক পরীক্ষা এটা। যাক, এই পরীক্ষা যারা দিয়ে এসেছেন আশা করি আপনারা সবাই ভালো পরীক্ষা দিয়েছেন। তা আমরা এই প্রশ্নটা সমাধান করার চেষ্টা করব এবং আপনাদের সম্ভাব্য কাটমার্ক সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। আমি 35, 36, 37, 38, 40 এবং 41 এর প্রিলির আলোকে আপনাদের আমি সামান্য একটু আলোচনা করে সেটা বোঝানোর চেষ্টা করব। আর হচ্ছে খুবই দ্রুত কনফিউজড না হয়ে, খুব দ্রুত আবার ইনঅ্যাক্টিভ না হয়ে আপনার উচিত হবে এখন থেকেই সামগ্রিকভাবে প্রস্তুতি নেওয়া। তো চলুন শুরু করা যাক। প্রথমে বলছে যে বাংলা থেকে প্রশ্ন ছিল, আমি 1 নম্বর সেট থেকে শুরু করছি। সে বলছে ক্যান্তমের দুটি শাখা, কোন দুটি শাখা এশিয়ার অন্তর্গত? এটা হবে হচ্ছে হিত্তিক ও তুখারিক। এই প্রশ্নটার কথায় ধরি, এই প্রশ্নটা কিন্তু আমাদের বাংলা যে প্রচলিত বইগুলো বাজারে থাকে সেগুলোতে খুব রেয়ার, তো একটা বই হয়তো বা থাকতে পারে। আচ্ছা, রুখের তেঁতুলি কুমিরে খায়, এর অর্থ কি? এর অর্থ হচ্ছে গাছের তেঁতুল কুমিরে খায়। 3 নম্বর বলছে মনসা দেবীকে নিয়ে বিজয় গুপ্তের মঙ্গল কাব্যের নাম কি? বিজয় গুপ্তের মঙ্গল কাব্য হবে হচ্ছে পদ্মপুরাণ। মনসা মঙ্গলটা কানা হরিদত্ত, মনসা বিজয় বিপ্রদাস পিপিলাই এবং পদ্মপুরাণ হচ্ছে বিজয় গুপ্ত, আর পদ্মাবতী এটা হচ্ছে আলাউলের। 4 নম্বর বলছে দৌলত উজির বাহারাম খান সাহিত্য সৃষ্টিতে কার পৃষ্ঠপোষকতা লাভ করেন? এটা হচ্ছে জমিদার নিজাম শাহ। 5 বলছে চর্যাপদের প্রাপ্তি স্থান কোথায়? এটা হচ্ছে নেপালের রাজগ্রন্থশালা থেকে চর্যাপদ পাওয়া যায়। আবিষ্কার করেন হরপ্রসাদ মহামহ শাস্ত্রী, তিনি 1907 সালে এটা আবিষ্কার করেন। এরপরে বলছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোথায় জন্মগ্রহণ করেন? এটা হচ্ছে চৌবাড়ি গ্রাম, নদিয়া, এখানে জন্মগ্রহণ করেন দীনবন্ধু মিত্র। তারপর হচ্ছে কাঁঠালপাড়া, 24 পরগনা, এখানে জন্মগ্রহণ করেন হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এবং বীরসিংহ, মেদিনীপুরে জন্মগ্রহণ করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আর দেবানন্দপুর গ্রাম, হুগলি, এখানে জন্মগ্রহণ করেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তোমারই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতার অংশ? এটা অনন্ত প্রেম কবিতার অংশ। 8 নম্বর বলছে হরপ্রসাদ শাস্ত্রীর উপাধি কি? এটা মহামহোপাধ্যায়। ওই খেপেছে পাগলি মায়ের দামাল ছেলে, এই কে দামাল ছেলে? এটা হচ্ছে কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্যের কামাল পাশা কবিতার একটা লাইন। সজনীকান্ত দাস সম্পাদিত পত্রিকার নাম কি? এটা হবে শনিবারের চিঠি। 11 বলছে মানুষের মৃত্যু হলে তবু মানব থেকে যায়, কে রচনা করেন? এটা হচ্ছে জীবনানন্দ দাশের একটা কাব্য অংশ। কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস? মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস হচ্ছে শওকত ওসমানের নেকড়ে অরণ্য। কাদের নদী কাদর সৈয়দ ওয়ালিউল্লাহর মনস সমীক্ষণমূলক উপন্যাস প্রদোষ প্রাকৃতজন, এটা শওকত আলীর হচ্ছে বাংলার অতীত ইতিহাস এবং ঐতিহ্য নিয়ে রচিত একটি গ্রন্থ। 13 বলছে মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে কাব্যগ্রন্থের কবিকে? এটা হবে শঙ্খ ঘোষ, উনি কিছুদিন আগে মারা গেলেন। ক্ষুদ্র জাতিগোষ্ঠীকে নিয়ে লেখা উপন্যাসের নাম কি? এটা হচ্ছে কর্ণফুলী। 15 বলছে নীল লোহিত কোন লেখকের ছদ্মনাম? এটা হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম নীল লোহিত। মুসলিম সাহিত্য সমাজ কবে প্রতিষ্ঠিত হয়? এটা হবে 19 জানুয়ারি 1926 সালে। কত সালে দুর্গেশ নন্দিনী প্রথম প্রকাশিত হয়? এটা 1865 সালে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দুর্গেশ নন্দিনী লিখেন। বাংলা সাহিত্যে প্রথম মহিলা উপন্যাসিক কে? এটা ইনি হবে হচ্ছে স্বর্ণকুমারী দেবী। আর 19 নম্বর বলছে আমার দেখা নয়া চীন, এটা কার লেখা? এটা শেখ মুজিবুর রহমানের লেখা একটি বই। আমার দেখা রাজনীতির 50 বছর, কার লেখা? এটা আবুল মনসুর আহমেদের লেখা একটি বই। 21 বলছে আসমান শব্দটি কোন ভাষা থেকে আগত? এটা হচ্ছে ফার্সি ভাষা থেকে আগত শব্দ। 22 বলছে নিম্ন বিবৃত স্বরধ্বনি কোনটি? এটা সরেয়া, এটা নবম দশম শ্রেণীর পুরাতন ব্যাকরণ বইয়ের 17 পেজে আছে।
জিজিবিষা শব্দের অর্থ হচ্ছে বেঁচে থাকার ইচ্ছা, জিজিবিষা। 24 বলছে বড় বড্ড কোন ধরনের পরিবর্তন হয়েছে, এটা হচ্ছে ব্যঞ্জন দ্বিত্ব। সপ্তকাণ্ড রামায়ণ বাগধারার অর্থ কি? গ্রামে একটা কথা প্রচলিত আছে যে সপ্তকাণ্ড রামায়ণ পড়ে সীতারামের মাসি, এর মানে হচ্ছে বৃহৎ একটা বিষয় বর্ণনা করার পরেও সে বুঝতে পারেনি, অর্থাৎ সপ্তকাণ্ডটা হচ্ছে বৃহৎ বিষয়। 26 নম্বর বলছে অ্যাটেস্টেড শব্দের বাংলা পরিভাষা কি? এটা বাংলা একাডেমি যে বাংলা ইংরেজি ডিকশনারি আছে সেখানে অ্যাটেস্ট শব্দের অর্থ বলা আছে প্রত্যয়ন করা, আর অ্যাটেস্টেড এটা বলা আছে সত্যায়িত অথবা প্রত্যয়িত। যাক, এই প্রশ্নটা পিএসসি কিভাবে নিচ্ছে, আগেও এই প্রশ্নটা ছিল একবার, সেটা কনফিউজ ছিল। এখন পর্যন্ত আসলে এটার কোনো মানে সঠিক মানে বলা যাচ্ছে না, তবে বেশিরভাগ রাইটারই সত্যায়িত আর কি দাঁড়ায়। ডেকে ডেকে হয়রান হচ্ছে, এখানে ডেকে ডেকে কোন অর্থ প্রকাশ করে, এটা পৌনঃপুনিকতা। ভুল বানান কোনটি, এটা হচ্ছে ভুবন, ভয় দীর্ঘকার বদন্তর না, এটা ভুল বানান। 29 বলছে যিনি বিদ্বান তিনি সর্বদা আদরণীয়, এটা কোন ধরনের বাক্য, এটা হচ্ছে জটিল বাক্য। চিকিৎসা শাস্ত্র কোন সমাস, এটা কর্মধারয় সমাস। কোনটি নাম ধাতুর উদাহরণ, শিক্ষক ছাত্রকে বেতাচ্ছেন, এই বেতাটা হচ্ছে নাম ধাতু। আচ্ছা, 32 বলছে গড্ডলিকা প্রবাহ বাগধারার গড্ডল শব্দের অর্থ কি? গড্ডল শব্দ তো ভেড়া, মানে ভেড়ার পালের সাথে চলে যায় যারা, তারা আসলে কোনো কিছু বোঝে না, অথচ স্রোতে গা ভাসিয়ে দেয়। গড্ডল মানে হচ্ছে ভেড়া। তাতে সমাজ জীবন চলে না, এই বাক্যের অস্থিবাচক রূপ কোনটি? এটা হবে তাতে সমাজ জীবন অচল হয়ে পড়ে। বাকযন্ত্রের অংশ কোনটি? স্বরযন্ত্র, ফুসফুস, দাঁত সবকটাই। রবীন্দ্রনাথ ঠাকুর কোন কারক বাদ দিতে চেয়েছিলেন? এটা হচ্ছে সম্প্রদান কারক। এই 35টা বাংলা ছিল। তো বাংলা সম্পর্কে একটু আপনাদের বলি যে বাংলা যে প্রশ্নগুলো ছিল এখান থেকে ম্যাক্সিমাম 15 থেকে 20টা প্রশ্ন আপনার মানে কমনের মধ্যে ছিল আর কি। তো এই 15 থেকে 20টা ম্যাক্সিমাম আর কি যদি সঠিকভাবে পড়া যায় তাহলে, তো সেক্ষেত্রে এখানে অনেক মার্ক কমে যাচ্ছে। এরপরে আসি হচ্ছে ইংলিশের কথায়। বলছে দ্য ফ্রেজ শাইন ডাই মিনস হচ্ছে আনসার্টেন বা অনিশ্চিত। 37 হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বার্ডস ফ্লাই অ্যাট লার্জ ইন দ্য স্কাই হবে এটা। 38 বলছে হু ইজ দ্য অথর অফ জেন আয়ার, জেন আয়ারের লেখক হচ্ছে শার্লট বন্টি। দ্য মোস্ট ফেমাস রোমান্টিক ইংলিশ লিটারেচার, মোস্ট ফেমাস পোয়েট হচ্ছে এটা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। আমরা জানি যে রোমান্টিক যুগের উনি একজন কবি ছিলেন, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। 40 বলছে আইডেন্টিফাই দ্য কারেক্ট সিনোনিম অফ দ্য ম্যাগনিনিমাস, এটা মানে হচ্ছে দয়ালু, এটা সিনোনিম হবে জেনারাস। 41 বলছে হুইচ জেন্ডার ইজ ওয়ার্ড অরফ্যান, অরফ্যান কোন ধরনের জেন্ডার? অরফ্যান হচ্ছে যেহেতু অনাথ সেহেতু এটা কমন জেন্ডার, ছেলে মেয়ে যে কেউ হতে পারে। হু রুট ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড, এটা হচ্ছে উইলিয়াম কনজার্ভের একটা বই। 43 বলছে বেটার টু রিজন ইন হেল দ্যান সার্ভ ইন হেভেন, এটা হচ্ছে জন মিল্টনের প্যারাডাইস লস্টের একটা উক্তি যে হচ্ছে জাহান্নামে জান্নাতে মানে সার্ভ করার থেকে অর্থাৎ চাকর হওয়ার থেকে জাহান্নামে গিয়ে রাজা হওয়া ভালো। হু ইজ আইরিশ রাইটার, এটা হচ্ছে ডি.এইচ লরেন্স। হিয়ার্ড অফ ক্যাটেল ইজ পাসিং, এর আন্ডারলাইন ওয়ার্ড ইজ অন, এটা হবে হচ্ছে কালেকটিভ নাউন, হিয়ার্ড মানে হচ্ছে পাল। 46 বলছে হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ অফ দ্য ওয়ার্ড পিপল, পিপলের অ্যাডজেক্টিভ হবে পপুলাস। আই স্পিচ ফুল অফ মেনি ওয়ার্ডস, অনেকগুলো ওয়ার্ড নিয়ে যে স্পিচ হয় সেটাকে বলে ভার্বস ওয়ার্ড স্পিচ, অর্থাৎ হচ্ছে যেটা শব্দবহুল। হু ইজ দ্য পয়েট অফ পোয়েম অজাইম্যান্ডিস, অজাইম্যান্ডিস দ্য কিং অফ কিং, এই কবিতার লেখক পি.বি. শেলি। মবি ডিক ইজ নভেল রিটেন বাই নাথানিয়েল হটন। আচ্ছা, 50 নম্বর বলছে ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড, হু রুট দিস, এটা হচ্ছে পার্সি বেশি শেলি, পি.বি. শেলি। ও হেনরি, এনার নাম হচ্ছে উইলিয়াম সিডনি পটার, ইজ ফ্রম, ইনি আমেরিকা থেকে, মানে বাসা আর কি আমেরিকা, উনি ওনার জন্মগতভাবে আমেরিকান রাইটার। 52 বলছে হি কন্টেমপ্লেটেড ম্যারিং কাজিন, হার হিয়ার ম্যারিং ইজ এ, এটা হচ্ছে জিরান্ট, আমরা জানি ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে হয়। 53 বলছে নো সেকেন্ড টয় ইজ আ ড্যাশ, নো সেকেন্ড টয় একটা হচ্ছে কবিতা পোয়েম ডাব্লিউ.বি. ইয়েটস এর। হু ইজ নট মডার্ন পোয়েট, এটা হবে হচ্ছে জন কিটস। আচ্ছা, 55 বলছে হু ইজ দ্য অথর অফ নভেল অফ দ্য গড অফ স্মল থিং, এটা হচ্ছে অরুন্ধতী রয়।
হুইচ অফ দ্য ফলোয়িং নভেল ইজ নট রিটেন বাই ইংলিশ রাইটার? 100 ইয়ার্স ইন সলিটিউড। আমরা জানি হচ্ছে এ প্যাসেজ টু ইন্ডিয়া E.M. ফরেস্টারের লেখা, সন্স অ্যান্ড লাভার্স হচ্ছে D.H. লরেন্সের লেখা। 100 ইয়ার্স ইন সলিটিউড এটা হচ্ছে কলম্বিয়ান অথর গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কুইজের লেখা, অর্থাৎ নিঃসঙ্গতার 100 বছর। প্রাইড অ্যান্ড প্রিজুডিসটা হচ্ছে জেন অস্টিনের লেখা। আচ্ছা 57 বলছে হোয়ার ইজ দ্য সেটিং ইন দ্য প্লে অফ হ্যামলেট, এটা হচ্ছে ডেনমার্কের, অর্থাৎ ডেনমার্কের অঞ্চলের রাজার কাহিনী নিয়ে এটা। দ্য ওয়ার্ড ইজ জেনুফ্লেক্ট, এটার মিনস হচ্ছে জেনুফ্লেক্ট অর্থ হচ্ছে কোনো কিছু বা কারোর সামনে নত হওয়া। টু বেন্ট দ্য নি। শি ওয়েন্ট টু নিউ মার্কেট, এটা হবে হচ্ছে অন ফুট, মানে পায়ে হেঁটে যাওয়াতে অন ফুট বোঝায়। আইডেন্টিফাই দ্য ওয়ার্ড স্পেলড ইনকারেক্টলি, এটা হবে হচ্ছে অকেশন, OCASSION হবে, এখানে সিটা অমিশন আছে। 61 নম্বর বলছে চেঞ্জ দ্য ভয়েস, নোবডি ট্রাস্ট টেক্টর, এটা হচ্ছে টেক্টর ইজ নট ট্রাস্টেড বাই নোবডি। ইটস হাই টাইম উই ড্যাশ অ্যাক্ট অন দ্য ম্যাটার, এখানে আমরা জানি ইট ইজ হাই টাইম থাকলে ভার্বের পাস্ট ফর্ম হবে, অর্থাৎ উই অ্যাক্টেড হবে। 63 বলছে হোয়াট ইজ দ্য নাউন অফ দ্য ওয়ার্ড লাফ, লাফের নাউন হচ্ছে লাফটার। হোয়াট কাইন্ড অফ প্লে ইজ জুলিয়াস সিজার, এটা হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের একটা হিস্টোরিক্যাল প্লে। ডু ইউ হ্যাভ এনি মানি ড্যাশ ইউ, এটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এটা হবে হচ্ছে অন ইউ। আচ্ছা এরপরে 66 ছিল হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ডিফরমেশন, ডিফরমেশন মানে কোনো কিছুর বিকৃতি করা, সেটার আবার অ্যান্টোনিমে নিয়ে আসছে, মানে বিপরীত শব্দ, এটা হবে হোলনেস, মানে সম্পূর্ণ করা। ডিস্টরশন মানেও ধ্বংস করা, ডিসফিগারমেন্ট মানেও তাই, এবং কন্টোরশন মানেও সেটা বিকৃতি করা। ওয়ার্ডস ইনস্ক্রাইবড ইন আ টম ইজ অন, কবরের ওখানে যে টম সমাধি লিপি থাকে সেটাকে কি বলে, এটা হবে হচ্ছে এপিটাফ। 68 বলছে দ্য ফ্রেশ ডগ ডেস মিনস, ডগ ডেস মানে হচ্ছে খুব গরম, হট ওয়েদার। ড্যাশ ওয়াজ বোথ পোয়েট অ্যান্ড পেইন্টার, এটা হচ্ছে উইলিয়াম ব্লেক, মানে কবি এবং হচ্ছে পেইন্টার অর্থাৎ চিত্রশিল্পী। আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স, দ্য গার্ল বাস্ট আউট টিয়ার্স, দ্য গার্ল বাস্ট ইনটু টিয়ার্স হবে, এটা এটা লিখতে ভুল হয়েছে, দ্য গার্ল বাস্ট ইনটু টিয়ার্স হবে। আচ্ছা এটা বি নাম্বার হবে। এরপরে আমরা সাধারণ জ্ঞানে যাই, বাংলাদেশ বিষয় বলি। প্রথমে আর্যদের ধর্মগ্রন্থের নাম কি, এটা হচ্ছে বেদ। আর্য বলতে আসলে বর্তমানে যারা হিন্দু সম্প্রদায় আছেন তারাই মূলত আর্য ধর্ম অবলম্বী, মানে আর্যরা থেকে এই যারা এসে ভারতের সিন্ধু নদীর তীরে বসবাস শুরু করছিল তাদেরকে পরবর্তীতে ডাকা হতো হিন্দু হিসাবে। তো তাদের আদি ধর্মগ্রন্থ ছিল হচ্ছে বেদ। বর্তমানে গীতা, রামায়ণ, মহাভারত এগুলোও তাদের উল্লেখযোগ্য ধর্মগ্রন্থ। আচ্ছা এরপরে আসি হচ্ছে বাংলার প্রাচীন জনপদ কোনটি, এটা হবে পুন্ড্র অর্থাৎ বগুড়া। মুজিবনগর সরকারের অর্থনীতি বিষয়ক ও পরিকল্পনা বিভাগের দায়িত্বে কে ছিলেন, এটা হবে তাজউদ্দিন আহমেদ। অনেকেই ভুল করে মোহাম্মদ মনসুর আলী দাগিয়েছেন, কিন্তু উনি ছিলেন অর্থমন্ত্রী, কিন্তু অর্থনীতি বিষয়ক ও পরিকল্পনা বিভাগ মানে একটা প্ল্যানিং হচ্ছে ডিভিশন ছিল মুজিবনগর সরকারের যে 12টা মন্ত্রণালয় ছিল, সেই প্ল্যানিং ডিভিশনের দায়িত্বে ছিলেন হচ্ছে তাজউদ্দিন আহমেদ। আচ্ছা এরপরে 74 বলছে 1966 সালে 6 দফার কটি দফা অর্থনৈতিক বিষয়ক ছিল, এটা হবে 3টা দফা। মানে আমরা জানি প্রথম দফা এবং হচ্ছে দ্বিতীয় দফা, এগুলো তো হচ্ছে প্রথম দফা স্বায়ত্তশাসন, তৃতীয় মানে ষষ্ঠ দফা যেটা ছিল সেটা হচ্ছে আমাদের প্যারামিলিটারি গঠন, আর মাঝখানে যে 3টা দফা ছিল যে ক্ষমতা বন্টন ছিল এবং হচ্ছে ব্যাংক তৈরি, মুদ্রা ব্যবস্থা এগুলো এবং বৈদেশিক বাণিজ্য। তো মোট তিনটা ধারাতেই কিন্তু টাকার কথা ছিল অর্থনীতি বিষয়ক। প্রাচীন বাংলার সমতট বর্তমানে কোন অঞ্চল, এটা হবে কুমিল্লা এবং নোয়াখালী। আনট্রাঙ্কুল রিকালেকশনস, দ্য ইয়ার অফ ফুলফিলমেন্ট শীর্ষক গ্রন্থের লেখককে, হচ্ছে রেহমান সোবহান। এই রেহমান সোবহান কিন্তু হচ্ছে 1971 সালে যে জাতিসংঘ প্রতিনিধি দল ছিল মুজিবনগর সরকারের, সেখানে সদস্যও ছিলেন। 77 বলছে ন্যাসনায়ক নূর মোহাম্মদ শেখ কোন সেক্টরের অধীনে যুদ্ধ করেন, উনি 8 নম্বর সেক্টরের অধীনে যুদ্ধ করেন। নিম্নোক্ত কোন সনে কৃষি শুমারি অনুষ্ঠিত হয়নি, হিসাবে 2015 সালে। বাংলাদেশ সংবিধানের কত ধারায় নারী পুরুষের সমতার কথা বলা আছে, এটা 28-এর 2 ধারায়। এবার 80 নম্বর বলছে নির্বাণ ধারণাটি কোন ধর্ম বিশেষের সাথে সংশ্লিষ্ট, এটা বৌদ্ধ ধর্ম। প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় বিকল্প সরকার বলতে বোঝায় হচ্ছে বিরোধী দলকে।
এবং 82 বলছে ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র কে ছিলেন? এটা হবে মেয়র মোহাম্মদ হানিফ। 83 নম্বর হচ্ছে বাংলাদেশের বয়স্ক ভাতা চালু হয় 1997-98 অর্থ বছর থেকে হচ্ছে এই বয়স্ক ভাতা চালু করে, তখন 100 টাকা হারে দেওয়া হতো, পরবর্তীতে এটা এখন বর্তমানে 500 টাকা হারে দেওয়া হয়। আচ্ছা, এখন প্রতি ওয়ার্ডে 5 জন পুরুষ 5 জন মহিলা শুরুতে দেওয়া হতো, এখন 62 বছর মহিলারা বেশি হলে এবং 65 বছরের বেশি হলে পুরুষ হচ্ছে আবেদন করতে পারবেন। একনেকের প্রধান হচ্ছেন প্রধানমন্ত্রী। বলাকা কোন ফসলের জাত? এটা হবে হচ্ছে গম। তারপরে তথ্য অধিকার আইন চালু হয় 2009 সালে। রেহেনা মরিয়ম নূর চলচ্চিত্র পরিচালনা করেন আব্দুল্লাহ মোহাম্মদ সাদ। নিপোর্ট কোন ধরনের প্রতিষ্ঠান? এটা জনসংখ্যা বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান। এর বলছে ওরাও জনগোষ্ঠী কোন অঞ্চলে বাস করে? এটা রাজশাহী ও দিনাজপুর। ম্যানিলা কোন ফসলের উন্নত জাত? এটা হচ্ছে তামাক। বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে বার্ষিক আর্থিক বিবৃতির কথা বলা হয়েছে? এটা 87 অনুচ্ছেদে। 92 বলছে কোভিড-19 ভ্যাকসিন উৎপাদনের সম্প্রতি বাংলাদেশের সাথে চীনের সাথে বাংলাদেশের কোন ফার্মাসিউটিক্যাল কোম্পানি চুক্তি স্বাক্ষরিত হয়েছে? এটা হবে ইনসেপ্টা। বাংলাদেশ কত সালে ওআইসির সদস্যপদ লাভ করে? 1974 সালে। বাংলাদেশের ভোটার হওয়ার সর্বনিম্ন বয়স কত? এটা হচ্ছে বাংলাদেশ সংবিধানের 122 ধারায় বলা আছে 18 বছর। বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তাকে বলা হয় অ্যাটর্নি জেনারেল। কোনটি সাংবিধানিক পদ নয়? সাংবিধানিক পদ বলতে যেটা সংবিধানে উল্লেখ থাকে সেই পদকে বোঝানো হয়। তাহলে প্রধান নির্বাচন কমিশনার এবং পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান এবং কন্ট্রোলার অডিটর জেনারেল, তাদের নাম সংবিধানে উল্লেখ রয়েছে। এটা হবে চেয়ারম্যান মানবাধিকার কমিশন। 57 নম্বর বলছে বাংলাদেশ সংবিধান হাতে লেখার দায়িত্ব কার উপর ন্যস্ত ছিল? এটা হবে এ.কে.এম. আব্দুর রউফ। বাংলাদেশের কোন নোটটি ব্যাংক নোট নয়? এটা হবে 2 টাকার নোট, এটা সরকারি নোট। 99 বলছে সেকেন্ডারি মার্কেট কথাটি কিসের সাথে সংশ্লিষ্ট? তো স্টক মার্কেটের সাথে। বাংলাদেশ সরকার কোন খাত থেকে সর্বোচ্চ রাজস্ব আয় করে? এটা হচ্ছে মূল্য সংযোজন কর। তো এখানে যে সাধারণ জ্ঞান ছিল, মানে ইংরেজি এবং সাধারণ জ্ঞান নিয়ে বলি। ইংরেজিতে দেখা যাচ্ছে প্রায় ভালো যারা করবে তারা দেখা যাচ্ছে 20 থেকে 22টা বা 25টা প্রশ্ন ম্যাক্সিমাম খুব ভালো যারা করবে তারা করতে পারবে। আর নর্মালি অ্যাজ ইউজুয়াল 20 থেকে 20টা প্রশ্ন আর কি মানে সঠিক করা যাবে। আর সাধারণ জ্ঞানটা মোটামুটি ভালো ছিল। বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের সাধারণ জ্ঞান ছিল, সেখানে 30টার মধ্যে দেখা যাচ্ছে 25টাও সম্ভব কারেক্ট করা। আচ্ছা, এবার আসি আমি আন্তর্জাতিক বিষয় বলি 20 নম্বর। আন্তর্জাতিক বিষয় বলি হচ্ছে যে 20 নম্বর, সেখানে বলছে মিয়ানমারের নির্বাসিত সরকারের নাম কি? এটা হচ্ছে ন্যাশনাল ইউনিটি সরকার। কোন রাষ্ট্রটি বিরোধপূর্ণ চীন সাগরের জলসীমার দাবিদার নয়? এটা হবে কম্বোডিয়া। এই বিরোধপূর্ণ চীন সাগর নিয়ে আমার একটা ভিডিও আছে ইউটিউবে, আপনাদের আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখানে আপনারা দেখে নেবেন। 103 হচ্ছে নাথুলা পাস কোন দুটি দেশকে সংযুক্ত করেছে? এটা ভারত ও চীনের মধ্যে একটা সংযুক্ত লাইন। তারপর বলছে বাংলাদেশ কোনটির সদস্য নয়? এটা হবে ওএএস। চীন থেকে ক্রয়কৃত দুটি নৌবাহিনী জাহাজ কোন শ্রেণীর? এটা হচ্ছে মিং ক্লাস। জিবুতি দেশটি কোথায় অবস্থিত? এটা এডেন উপসাগরের পাশে। আচ্ছা, নিম্নের কোনটি জাতিসংঘের সদস্য নয়? এটা হচ্ছে আসিয়ান আঞ্চলিক ফোরাম। ইউনাইটেড নেশন ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ এর মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ ও প্রশমন। তারপরে হচ্ছে ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট প্রকাশ করে হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক, বিশ্বব্যাংক। চীনের জিনজিয়াং প্রদেশের মুসলিম জনগোষ্ঠীর নাম হচ্ছে উইঘুর। জাতিসংঘ টেকসই উন্নয়নের লক্ষ্য কয়টি? 17টি লক্ষ্য রয়েছে। এবং 112 বছর ট্রাফালগার স্কয়ার কোথায়? এটা ইংল্যান্ডে অবস্থিত। মায়া সভ্যতা আবিষ্কৃত হয়, এটা হবে মধ্য আমেরিকায়, মানে স্পেশালি মেক্সিকোতে। বিশ্ব মানবাধিকার দিবস হচ্ছে 10 ডিসেম্বর। আকাবা একটি সমুদ্র বন্দর ইয়েমেনের। ইরান ইরাক যুদ্ধবিরতির জন্য নিয়োজিত জাতিসংঘের বাহিনীর নাম হচ্ছে ইউনিমগ, UNNIMOG। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস পালিত হয় কবে? এটা হবে হচ্ছে 15 সেপ্টেম্বর। 118 বলছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের প্রধান কার্যালয় হচ্ছে জার্মানি। ব্যাডমিন্টন কোন দেশের জাতীয় খেলা? এটা হবে ইন্দোনেশিয়া। এটা বিভিন্ন রকম তথ্য দেওয়া আছে, কিন্তু এটা হবে কিন্তু ইন্দোনেশিয়া। দ্য লেডি উইথ দ্য ল্যাম্প কি নামে পরিচিত? এটা হবে ফ্লোরেন্স নাইটিঙ্গেল। এই ছিল সাধারণ জ্ঞান। তাহলে আমাদের বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান মিলে আমাদের প্রশ্ন থাকছে হচ্ছে 120 নম্বরের। এই 120 নম্বরের ভিতরেই কিন্তু মূলত আমাদের মানে
যারা ভালো করবে তাদেরটা নির্ভর করবে। তো এই 120 নম্বর অ্যানালাইসিস করে দেখা যাচ্ছে যে এখানে হচ্ছে ম্যাক্সিমাম যারা খুব ভালো করবে তারা 70 থেকে 75 মার্ক ক্যারি করা সম্ভব। এখন আমাদের কাট মার্ক তাহলে কত হতে যাচ্ছে? আর মার্ক আমাদের বাকি হলো 80 মার্ক। তাহলে এই 80 মার্কের যে প্রশ্নগুলো ছিল খুবই হার্ড প্রশ্ন ছিল এবং এগুলো খুবই কনসেপ্ট ক্লিয়ার এবং ভালো নলেজ যুক্ত দরকার হবে। তো সেখান থেকে এটার 50% মার্ক পাওয়া কিন্তু কঠিন হয়ে যাবে। তো সেখানে দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম 100 থেকে 110 মার্ক হচ্ছে ম্যাক্সিমাম। এর বাইরে যাওয়ার কোনো প্রকার সুযোগ নেই। মানে 100 2, 3, 4, 5 সবার জন্যই খুবই ভালো সুযোগ রয়েছে। মানে 100 আশা করা যায় 100 হলে কনফার্ম আরকি। তারপরে বলছে নিচের কোন দুর্যোগ হাইড্রোমেটেরোলজিক্যাল দুর্যোগ হিসেবে পরিচিত? এটা হবে ভূমিধস, মানে বৃষ্টিপাতের কারণে পাহাড় ধস হয় যেটা। বাংলাদেশের কোথায় প্লাইস্টোসিন কালের সোপান রয়েছে? এটা হবে কুমিল্লা অঞ্চলে। আচ্ছা, নিম্নের কোন দেশটির সাথে বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত রয়েছে? দুইটা দেশের সাথে, ভারত এবং মিয়ানমার। অপশনে ছিল মায়ানমার। বাংলাদেশে কোন অঞ্চলে আকস্মিক বন্যা হয়? উত্তর পূর্বাঞ্চলে। উত্তর পূর্বাঞ্চল স্পেশালি যে ব্রহ্মপুত্র মানে গাইবান্ধা অঞ্চল যেটা রয়েছে, স্পেশালি জামালপুর, এই অঞ্চলগুলোতে ব্রহ্মপুত্র নদী, কুড়িগ্রাম, ধরলা, এগুলো যেগুলো নদী কুড়িগ্রামের এবং তিস্তা, এইসব নদীতে হঠাৎ জল বৃদ্ধি হয় এবং বন্যা হয়। তারপরে বলছে 105 সোয়াচক নৌগ্রাউন্ড কি? বঙ্গোপসাগরের একটি খাত বা ক্যানিয়ন। নিচের কোন উপজেলাটি সবচেয়ে নদী ভাঙন প্রবণ? এটা শরীয়তপুরের নড়িয়া। কোন বন অঞ্চল নিয়মিত লবণাক্ত পানি দ্বারা প্লাবিত হয়? ম্যানগ্রোভ বন, সুন্দরবন যেটা। বাংলাদেশের কোন দ্বীপটি প্রবাল দ্বীপ নামে পরিচিত? সেন্ট মার্টিন। এবং বাংলাদেশের কোন জেলাটি কয়লা সমৃদ্ধ? আমরা জানি যে বাংলাদেশের কয়লা সমৃদ্ধ জেলা হচ্ছে দিনাজপুর। সাম্প্রতিক সময়ে কোন দুর্যোগটি বেশি ঝুঁকি বৃদ্ধি পেয়েছে? এটা ভূমিকম্প। তো এখানে দেখা যাচ্ছে এই 10টা কিন্তু খুবই একটা মানে 2টা প্রশ্ন পারার মতো ছিল না, বাদ বাকি 8টা প্রশ্ন কিন্তু পারার মতো ছিল। এখানে একটা মার্ক ক্যারি করার জায়গা ছিল। এরপরে আসছে বিজ্ঞান, প্রযুক্তি ও কম্পিউটার। এখান থেকে অনেক কঠিন প্রশ্ন ছিল। বলছে প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি? এটা সহজ ছিল, মিথেন। এবং 17 ও 8 আইসোটোপের নিউটন সংখ্যা কত? আমাদের নিউটন সংখ্যা বিয়োগ করলে পাবো 9 হবে। আচ্ছা, প্রোটিন তৈরি হয় কি থেকে? অ্যামিনো অ্যাসিড থেকে। এই 3টা প্রশ্ন কমনই ছিল আর কি। এরপরে আসছে সালোক সংশ্লেষণে সূর্যের আলো রাসায়নিক শক্তিতে পরিণত করার কর্মদক্ষতা কত? 3 থেকে 6%। জারণ প্রক্রিয়া সম্পন্ন হয় অ্যানোডে। এই প্রশ্নগুলো স্পেশালি যারা কেমিস্ট্রি ব্যাকগ্রাউন্ড তারা ছাড়া ভালো করতে পারবে না। তারপর বলছে পানির অণু একটি হচ্ছে ডায়াচম্বক। এই প্রশ্নগুলো কোনোটাই কিন্তু কমন ছিল না। দেখা যাচ্ছে যে এই 3টা প্রশ্ন কোনোটাই কমন ছিল না। তো বলছে একটি আদর্শ তড়িৎ উৎসের অভ্যন্তরীণ রোধ কত? আমরা জানি আদর্শ তড়িৎ উৎসের অভ্যন্তরীণ রোধ হবে 0, মানে রোধ থাকবে না। কোভিড-19 কোন ধরনের ভাইরাস? এটা mRNA বা মেসেঞ্জার আরএনএ ভাইরাস। হৃদযন্ত্রের সংকোচন হওয়াকে বলা হয় সিস্টোল এবং প্রসারণ হওয়াকে বলা হয় ডায়াস্টোল। আচ্ছা, 140 বলছে নিচের কোনটি ডিএনএ ভাইরাস ঘটিত? এটা হবে স্মল পক্স। ট্রপিক্যাল সাইক্লোন সৃষ্টির জন্য সাগর পৃষ্ঠের ন্যূনতম তাপমাত্রা কত হওয়া প্রয়োজন? এটা 26.5 ডিগ্রি সেলসিয়াস হবে। এরপর বলছে নিচের কোনটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার নয়? এটা হচ্ছে আমরা জানি ওরাকল, এটা হচ্ছে ডেটাবেস সফটওয়্যার। আরএফআইডি দ্বারা কি বোঝায়? এটা হবে রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন। আচ্ছা, 144 বলছে কোন মাধ্যমে আলোর পালস ব্যবহৃত হয়? এটা ফাইবার অপটিক্যাল কেবল যেটা, তার মাধ্যমে। কোন চিহ্নটি ইমেল ঠিকানায় অবশ্যই থাকবে? এটা হচ্ছে @। আচ্ছা, এরপর বলছে 101110 বাইনারি নম্বরের সমতুল্য ডেসিমেল নাম্বার কোনটা? আমরা এই ক্ষেত্রে যে 1, 2, 4, 8, 16, 32 এভাবে বসাই নিব। আর এই বাইনারি সংখ্যাটা বসাবো। বসানোর পরে যেগুলোর উপরে যেগুলোতে 0 আছে তার উপরেরগুলো আমরা যোগ করব না। যেগুলো 1 এর উপরে আছে, যেমন 1 এর উপর 2 আছে, 1 এর উপর 4 আছে, 1 এর উপর 8 আছে, 1 এর উপর 32 আছে। আমরা এগুলো যোগ করব, তাহলে পেয়ে যাব বাইনারি সংখ্যা 46। এরপর বলছে ডিএনএস সার্ভারের কাজ হচ্ছে ড্যাশকে ড্যাশ অ্যাড্রেসে পরিণত করা। এটা হবে ডোমেইন নেমকে আইপি অ্যাড্রেসে পরিণত করে। নিচের কোনটি ওপেন সোর্স ডিবিএমএস? এটা হবে মাই এসকিউএল। 149 বলছে নিচের কোনটি আউটপুট ডিভাইস নয়? আমরা জানি মাইক্রোফোন, যেটা দিয়ে আমরা কথা বলি, এটা ইনপুট ডিভাইস। নিচের কোন একটি প্রতিষ্ঠানের ওয়েব ঠিকানাকে নির্দেশ করে? এটা হচ্ছে ইউআরএল, ইউনিভার্সাল রিসোর্স লোকেটর যেটা। নিচের কোন প্রযুক্তি পে অ্যাজ ইউ গো সার্ভিস মডেল অনুসরণ করে?
এটা হচ্ছে ক্লাউড কম্পিউটিং প্রযুক্তি, যেখানে আমরা হার্ড ডিস্ক বা ইন্টারনেট সেবা বা অন্যান্য যেগুলো আছে সফটওয়্যার ব্যবহার করলে তার বিনিময়ে আমাদের পে করতে হয়। 52 বলছে যে সাইবার আক্রমণ সংঘটিত হলে গ্রাহককে বৈধ অনুরোধ সমূহ কোনো একটি ওয়েব সার্ভার সম্পূর্ণ করতে ব্যর্থ হয়, সেটা কি নামে পরিচিত? এটা হচ্ছে ডিনাইল অফ সার্ভিস। নিচের জব শিডিউলিং পলিসি সমূহের মধ্যে কোনটি স্টারভেশন থেকে মুক্ত? এটা হচ্ছে রাউন্ড রবিন। 154 বলছে নিচের কোন প্রযুক্তি ফেস রিকগনিশন সিস্টেমে সহায়ক ভূমিকা পালন করে? এটা হবে কোনোটি নয়। 155 বলছে নিচের কোন মেমোরিতে অ্যাক্সেস টাইম সব থেকে কম? এটা হবে রেজিস্টার্স। নিচের কোন ডিভাইসটি ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে পরিবর্তন করে? এটা হচ্ছে মডেম। রাউটার, সুইচ, হাব এদের কাজ কিন্তু একই প্রায়, শুধু সিগন্যালগুলো ট্রান্সফার করা। কিবোর্ড এবং সিপিইউ এর মধ্যে কোন পদ্ধতিতে ডেটা ট্রান্সমিশন হয়? এটা হচ্ছে সিমপ্লেক্স পদ্ধতি, মানে এখান থেকে শুধু ইনস্ট্রাকশন দেওয়া হয়, সেখান থেকে আর আসে না ইনস্ট্রাকশন। 158 বলছে ব্লক চেইনের প্রতিটি ব্লক কি তথ্য বহন করে? এটা হচ্ছে ব্লক চেইন, যেমন আমাদের ব্যাংকে গুলোতে এখন ব্যবহৃত হচ্ছে, সেগুলোতে সব ধরনের তথ্য, লিস্ট অফ ট্রানজাকশন, টাইম স্ট্যাম্প আর হ্যাশ পয়েন্টার টু প্রিভিয়াস ব্লক সবগুলোই থাকে। নিচের কোনটি ব্লুটুথের IEEE স্ট্যান্ডার্ড? এটা হবে 802.15। আচ্ছা, এরপরে নিচের কোনটি মাল্টিটাস্কিং অপারেটিং সিস্টেমস নয়? হ্যাঁ, এটা হবে হচ্ছে ডস, ডিস্ক অপারেটিং সিস্টেম। এরপর আমরা গণিতে চলে আসি। গণিত ছিল হচ্ছে 15 নম্বরের। এখানে থেকে আমরা একটু বুঝে অঙ্কগুলো করার চেষ্টা করি। বলছে যে বাস্তব সংখ্যায় 1/3x - 5 লেস দেন 1/3 অসমতাটির সমাধান কি হবে? আমরা এই অসমতাটির সমাধান করার সহজ বুদ্ধি, এটাকে আমরা রিভার্স করে দেব। রিভার্স করে দিলে 3x - 5 উপরে চলে যাবে, আর 3টা উপরে চলে যাবে, আর চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা 3x ওই পাশে 5 নিয়ে গেলে 5 3 8 হবে, 3 ওই পাশে নিয়ে গেলে x এর মান হচ্ছে 8/3 এর থেকে বড়। অর্থাৎ 8/3 এর থেকে বড় মানে যে হচ্ছে কত বড় হবে? 8/3 এর থেকে মানে অসীম পর্যন্ত আর কি x এর মানটা বড় হবে। আচ্ছা, এরপরে আসি হচ্ছে 162 বলছে একদল গরু প্রতিবার সমান সংখ্যার দলে ভাগ হয়ে 3 পথে গমন করে, 7 ঘাটে পানি পান করে, 9টি বৃক্ষের নিচে ঘুমায়, 12 জন গোয়ালা সমান সংখ্যক গরুর দুধ দোহায়। তাহলে গরুর সংখ্যা কত? মানে হচ্ছে 3 ভাগে ভাগ হলো, সেটাও গরু, 7 ঘাটে পানি পান করলো, সেটাও গরু, এবং 9টি বৃক্ষের নিচে ঘুমালো, সেটাও গরু, এবং যাদেরকে দুধ দোহানো হলো সেটাও গরু। অর্থাৎ এই 3, 7, 9, 12 দিয়ে ভাগ যাবে এই গরুগুলোকে, অর্থাৎ এর লসাগুটা হবে হচ্ছে 252, সুতরাং গরুর সংখ্যা হবে 252। আচ্ছা, বলছে 20% যৌগিক মুনাফায় মূলধন 10,000 টাকায় 2 বছরের জন্য বিনিয়োগ করা হলো। যদি যৌগিক মুনাফা অর্ধ বছর হিসাবে ধরা হয় তবে চক্রবৃদ্ধি মূলধন কত? আমরা জানি এখানে অর্ধ বছর মানে 20%টা হয়ে যাবে হচ্ছে আমার 10%, অর্ধেক বছর যেহেতু ধরা হচ্ছে, আর 2 বছরটা হয়ে যাবে 4 বছর। তাহলে আমরা এখানে ফর্মুলা ইউজ করে ফেলতে পারি 10,000 প্লাস 1 প্লাস 10/4 পাওয়ার 4। তাহলে এখান থেকেই আমরা লসাগু যোগ করলে 11/10 হবে, এটা 4 বার লিখতে হবে। তাহলে এই শূন্যগুলো ক্যান্সেল হয়ে গেল, তাহলে 11-এর উপরে 4 থাকতেছে, এটাই হবে অ্যান্সার। এই অঙ্কটাকে আমরা আলাদাভাবে সমাধানও করতে পারি, যে প্রথমে আমরা আসল নিকেলে 20%, 6 মাসের সুদ 1,000 টাকা, তাহলে 11,000 টাকা হবে। পরে আবার 11,000 টাকার 20%, 6 মাসে 1,100 টাকা হবে। আবার 12,100 টাকার 20%, 6 মাসে 1,210 টাকা হবে। এবং হচ্ছে 13,310 টাকার 20%, 1,331 টাকা হবে। মোট হবে 14,641 টাকা, যদি এটা অঙ্ক হিসাবে আমরা ক্যালকুলেশন করি। এরপরে আসি হচ্ছে, বলছে x = √4 প্লাস √3 হলে x³ প্লাস 1/x³ এর মান কত? আমরা প্রথমে xটা লিখবো, এটা ইনভার্স করে নেব, 1/x এর মান বের করে নেব, অর্থাৎ উপরে নিচে আমরা মাইনাস ফাংশন দিয়ে গুণ করব, অর্থাৎ √4 মাইনাস √3। তাহলে আমরা এটা 1/x = a প্লাস b a মাইনাস b সূত্রের নিচে বসাই দিলে 4 - 3 হবে। তাহলে 1/x = 4 - 3। এখন এই x আর 1/x যোগ করলে আমাদের হচ্ছে 2√4। 2√4 মানে 4 এর আবার রুট হয়ে যাচ্ছে, তাহলে 2 হচ্ছে, অর্থাৎ 2 × 2 = 4। এখন আমরা x³ প্লাস 1/x³ এর ফর্মুলা বসাই দেব এখানে।
তাহলে এটা 4 কিউব মাইনাস 3 ইন্টু 4, 4 কিউব 64 মাইনাস 12, তাহলে এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউব হচ্ছে 52। এরপরে বলছে যে একটি নৌকা পানির লেভেলে দড়ি দিয়ে ডকের দিকে টানা হয়। নৌকাটি যখন ডক থেকে 12 ফুট দূরে থাকে তখন নৌকা থেকে ডক পর্যন্ত দড়ির দৈর্ঘ্য পানির উপর ডকের উচ্চতার দ্বিগুণের 3 ফুট লম্বা হয়। তাহলে ডকের উচ্চতা কত? তাহলে আমি ডকের উচ্চতা ধরে নিলাম x, আর দড়িটা হবে হচ্ছে অতিভুজ 2x প্লাস 3, আর এই জলের উপর দিয়ে মানে তার ডিস্টেন্সটা থাকতেছে হচ্ছে 12 ফুট। তাহলে এখানে পিথাগোরাস অ্যাপ্লাই করে দেব আমরা। 2x প্লাস 3 হোল স্কয়ার ইকুয়াল টু x স্কয়ার প্লাস 144 মানে 12 স্কয়ার, অর্থাৎ অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো এখানে আমাদের পিথাগোরাস থেকে আমরা এই এক্স স্কয়ার গুলো 140 এক পাশে নিয়ে নিলাম, তাহলে 3x স্কয়ার প্লাস 12x মাইনাস 135 হবে। এখান থেকে 3 কমন নিয়ে নিলাম, তাহলে x স্কয়ার প্লাস 4x মাইনাস 45, তাহলে x স্কয়ার প্লাস 9x মাইনাস 5 মাইনাস 45, তাহলে x এর মান হচ্ছে একটা হবে -9, একটা হবে +5। তো -9 দূরত্বের ক্ষেত্রে গ্রহণযোগ্য না, আমরা +5 কে নিব। 166 বলছে 5x মাইনাস x স্কয়ার মাইনাস 6 এই 0 হলে এর কোনটি সঠিক? আমরা এইটা মানে হচ্ছে ভালো করে একটু বুঝি, যে বলছে যে 5, এটাকে আমরা যদি মাইনাস দিয়ে গুণ করে দিই তাহলে আমাদের এটা চিহ্নটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তাহলে x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 হবে। এটা মিডল টার্ম করলে x স্কয়ার মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6, x মাইনাস 3 x মাইনাস 2। এখানে আমাদের ভালোভাবে একটা জিনিস লক্ষ্য করতে হবে যে আমাদের দুইটা অসমতা আসছে, x মাইনাস 3 এবং x মাইনাস 2, এই দুইটা গুণ করলে 0 থেকে ছোট হতে হবে। 0 থেকে কোন দুইটা সংখ্যা গুণ করলে ছোট হয়? যখন একটা সংখ্যা পজিটিভ হয়, একটা সংখ্যা নেগেটিভ হয়। তাহলে আমাদের x মাইনাস 3টা হয় পজিটিভ হতে হবে, আর না হলে x মাইনাস 2টাকে পজিটিভ হতে হবে। যদি x মাইনাস 3টা পজিটিভ হয় তাহলে x মাইনাস 2টা অবশ্যই নেগেটিভ হতে হবে। তাহলে প্রথমে আমরা x মাইনাস 3টা ধরলাম যে এইটা হচ্ছে নেগেটিভ, তাহলে x এর মান 3 থেকে ছোট হচ্ছে। আর x মাইনাস 2টা আমরা যদি হচ্ছে পজিটিভ ধরি তাহলে এটার মান হচ্ছে 2 এর থেকে বড়। আচ্ছা, এখন একটা বিষয় এখানে আমরা আরেকটু মিলাই। প্রথম যে কন্ডিশনটা আসছে x টা 3 এর থেকে ছোট হবে। আচ্ছা, 3 এর থেকে ছোট কত কত সংখ্যা আছে? 3 এর থেকে অনেক সংখ্যা ছোট আছে, তার মধ্যে 2 নিজেও 3 এর থেকে ছোট। এখন 2 যদি আমরা এই সমীকরণে বসায় ফেলি তাহলে 2 থেকে 2 মাইনাস করলে 0 হয়ে যাবে, অর্থাৎ 0 সমান হয়ে যাবে। সুতরাং 3 এর থেকে ছোট হবে কিন্তু 2 এর থেকে বড় না, মানে 2 এর সমান না, মানে 2 এর থেকে বড় হতে হবে। আবার 2 এর থেকে বড় হতে হতে যদি 3 হয়ে যায় তাহলে কি হবে? সেটা আমরা যদি এখানে বসাই তাহলে আমাদের হচ্ছে 3 থেকে 3 বিয়োগ হয়ে 0 হয়ে যাবে, তার মানে 0 থেকে ছোট আর হচ্ছে না। অর্থাৎ এই x এর মানটা অবশ্যই 2 এর থেকে বড় হবে, 3 এর থেকে ছোট হবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের হচ্ছে x এর মানটা 2 এর থেকে বড়, 3 এর থেকে ছোট হবে। আচ্ছা, এখন পরে আমরা যদি এটা মিলে আরেকটা কন্ডিশনে আসছিল যে একটা নেগেটিভ, আমরা এবার x মাইনাস 2 কে আমরা নেগেটিভ ধরলাম, তাহলে x এর মান 2 এর থেকে ছোট, আর y এর মানটা হচ্ছে আরেকটা হচ্ছে x এর মান 3 এর থেকে বড় হবে। তো যাক, এই দুইটা বসালে সবসময় মিলবে তা না। তাহলে আমাদের মানটা কিন্তু এটাই লজিক্যাল যে x এর মানটা 3 এর থেকে ছোট হবে কিন্তু 2 এর থেকে বড় হবে। আচ্ছা, তারপরে বলছে 4 পাওয়ার x প্লাস 4 পাওয়ার 1 মাইনাস x ইকুয়াল টু 4 হলে x এর মান কত? এটাকে আমরা ভেঙে ফেলবো। 4 পাওয়ার x প্লাস 4 পাওয়ার 1 ইন্টু 1 বাই 4 পাওয়ার x হবে, যেহেতু ইনভার্স ফাংশন ইকুয়াল টু 4। তাহলে 4 পাওয়ার x ফাংশন a ধরলাম, তাহলে a প্লাস 4 বাই a সমান 4, a স্কয়ার মাইনাস 4a প্লাস 4, তাহলে এটা হচ্ছে a মাইনাস 2 হোল স্কয়ার ইকুয়াল টু 0। তাহলে এর মানটা হচ্ছে 2। এর মানের জায়গায় আমি বসাই দিলাম 4 পাওয়ার x, তাহলে 2 পাওয়ার 2x ইকুয়াল টু 2, সুতরাং 2x ইকুয়াল টু 1, x এর মানটা হচ্ছে হাফ। 168 বলছে 2 log 2 পাওয়ার 3 প্লাস log হচ্ছে 2 পাওয়ার 5, এটাকে আমরা যদি ভেঙে ফেলি তাহলে 2 log 2 পাওয়ার 3 2 log 2 পাওয়ার 5 হবে। তাহলে 2 log 2 এটা ক্যান্সেল হয়ে 3 থাকবে, আর 2 log 2 এটা ক্যান্সেল হয়ে 5 থাকবে, এটা গুণ অবস্থায় হবে 3 5 15। 169 নম্বর বলছে x মাইনাস 2 বাই x মাইনাস 1 প্লাস 1 বাই x মাইনাস 1 মাইনাস 2 এর সমাধান সেট কোনটি? তা আমরা এখানে যদি লসাগু করে ফেলি আগে, তাই লসাগু করে ফেললে আমাদের দেখা যাচ্ছে x মাইনাস x প্লাস 1 ইকুয়াল টু 0 হচ্ছে, x এর মান হচ্ছে 1।
কিন্তু এখানে x এর মান যদি আমরা 1 পুট করি তাহলে যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে যে এখানে ইনফিনিটি হয়ে যাবে, মানে নিচে 1 বসানোর অর্থ হচ্ছে 1 - 1 0 হয়ে যাবে, যেটার আর কোনো ভ্যালু থাকবে না। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি এটার মানটা হচ্ছে নাল সেট, অর্থাৎ এটার কোনো মান নাই। 170 হচ্ছে 1/4 1/6 প্লাস 1/9 মাইনাস 2/7, এই ধারাটির অসীম পদের সমষ্টি কত? অসীম পদের সমষ্টির সূত্র হচ্ছে a ডিভাইডেড বাই 1 মাইনাস r। এটা আগের বিসিএস এর প্রশ্ন ছিল এরকম একটা। এটা নিয়ে আমার একটা ভিডিও আছে চ্যানেলে, আমি আপলোড করে রাখছি বিস্তারিত আলোচনা সহ, অসীম ধারার সমষ্টি কিভাবে বের করতে হয়। তাহলে এখানে হচ্ছে r এর মানটা আমরা আগে বের করে নেব, দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ করব, তাহলে হবে -2/3। এখন আমরা এখানে মানটা বসাই দেব, এর মান হচ্ছে প্রথম পদ 1/4 1 মাইনাস -2/3, তাহলে এটা 1/4 5/3 অর্থাৎ 3/20। এরপরে আসছে 171, বলছে একটি কোণের মান তার সম্পূরক কোণের মানের অর্ধেকের সমান, কোণটির মান কত? আমরা যদি একটা কোণ ধরি x, তার সম্পূরক কোণ হবে 180 - x, মানে দুইটা যোগফল 180 হতে হবে। তাহলে এই বলছে যে যে কোণটা ধরলাম সেটার অর্ধেক, মানে সেটা সম্পূরক কোণের অর্ধেকের সমান। তাহলে সম্পূরক কোণ 180 মাইনাস x, এটা সমান হতে হলে এই কোণটার সাথে 2 গুণ করতে হবে। তাহলে এখানে হচ্ছে আমরা 3x সমান সমান 180, x এর মান হচ্ছে 60, অর্থাৎ হচ্ছে কোণটা যদি 60 ডিগ্রি হয় তাহলে তার সম্পূরক কোণ হবে 120 ডিগ্রি, আর 120 এর অর্ধেক কত হচ্ছে 60, তাহলে মিলে যাচ্ছে। এরপরে বলছে যে আমাদের এখান থেকে এই x ডিগ্রি কোণটা আমাদেরকে বের করতে হবে। এই যে এখানে যেটা দেওয়া আছে BDC, এই কোণটা আমাদের ফাইন্ড আউট করতে হবে। আমরা আগে বৃত্তস্থ কোণ এবং কেন্দ্রস্থ কোণের বিষয়টা একটু বুঝি, যে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান যেটা বৃত্তস্থ কোণ থাকবে সেটা কেন্দ্রস্থ কোণের অর্ধেক হবে। তাহলে এখানে আমরা একটু ভালো করে খেয়াল করি যে BOC একটা কোণ আছে, যে কোণটা 108 ডিগ্রি। আর একটা কোণ আছে BOC প্রবৃদ্ধ কোণ, প্রবৃদ্ধ কোণ মানে উপরেরটা, এইটা কিন্তু 100, মানে BOC পুরা কোণটা মানে যেটা আছে, মানে ও কোণটা সেটা 360 ডিগ্রি হবে। তাহলে প্রবৃদ্ধ BOC কোণটা হবে হচ্ছে 360 থেকে 108 বাদ দিয়ে দিলে পাওয়া যাবে 252। তাহলে আমরা চাপের পরে মানে BC যে অধিচাপ আছে, এই অধিচাপের উপরে কোণ BDC আমাদেরকে বের করতে হবে। এটা হচ্ছে আমাদের বৃত্তস্থ কোণ। তাহলে বৃত্তস্থ কোণটা কেন্দ্রস্থ কোণের অর্ধেক হবে। কেন্দ্রস্থ কোণ কোনটা? BOC, মানে প্রবৃদ্ধ হচ্ছে কেন্দ্রস্থ, মানে 108 এর ওই পাশ যেটা আছে এটা 252, তাহলে 252 এর অর্ধেক হবে হচ্ছে 126, অর্থাৎ BDC কোণটা হবে 126 ডিগ্রি। এরপরে আসি হচ্ছে বলছে a ইকুয়াল টু x, যেটা ইন্টিজার নাম্বার, এটা 2 থেকে বড় কিন্তু 8 সমান বা তার ছোট। আবার b হচ্ছে ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা, যেটা বিজোড় সংখ্যা এবং 9 এর থেকে ছোট বা 9 এর সমান। তাহলে a ইন্টারসেকশন b কত? তাহলে আমরা এই সেটটাকে বুঝি 2 এর থেকে বড় 3 4 5 6 7 8, মানে 8 এর সমানও হতে পারে ওরা বলছে। আর b বলছে বিজোড় সংখ্যা, তাহলে বিজোড় সংখ্যা আবার 9 এর সমান বা তার থেকে ছোট, তাহলে 1 3 5 7 9। এখন এই দুইটার ভিতরে কমন আছে কোনটা কোনটা? 3 5 7, এইটাই হচ্ছে আমাদের জানতে চাইছে। এরপর 174 বলছে একটি অনুষ্ঠানে কিছু লোক উপস্থিত ছিল, তারা কেবল একজন মাত্র একজনের সাথে করমর্দন করতে পারবে। যদি করমর্দনের সংখ্যা 300 হয় তাহলে অনুষ্ঠানে কতজন লোক ছিল? এটা আমরা কম্বিনেশন দিয়ে বের করব, NC2, মানে আমাদের মোট লোক ধরলাম n, আর করমর্দন করবে তো একবার দুইজন করে, এরকম করমর্দন করে হয়েছে 300টা। NC2 মানে হচ্ছে আমাদের n n-1, আর নিচে থাকবে 2, 2 দিয়ে 300 গুণ করলে 600 হয়ে যাবে। তাহলে n স্কয়ার মাইনাস n মাইনাস 600, তাহলে n স্কয়ার মাইনাস 30n প্লাস 20n ইকুয়াল টু 600, তাহলে n এর মান হচ্ছে 30, অর্থাৎ সেখানে 30 জন লোক ছিল। আচ্ছা, এরপরে আসি হচ্ছে 175 নম্বর, বলছে a এবং b দুইটি ঘটনা যেন p a হাফ, প্রবাবিলিটি ইউনিয়ন b 3/4 এবং প্রবাবিলিটি b কমপ্লিমেন্ট এটা হবে 5/8 হলে প্রবাবিলিটি a কমপ্লিমেন্ট ইন্টারসেকশন b কমপ্লিমেন্ট এটা কত হবে? তো a কমপ্লিমেন্ট b কমপ্লিমেন্টের ফর্মুলা হচ্ছে 1 থেকে প্রবাবিলিটি ইউনিয়ন b বাদ দিয়ে দেব, তাহলে হয়ে যাবে, তাহলে 1 - 3/4, তাহলে এটা হবে হচ্ছে 1/4। এরপর আমরা চলে যাব মানসিক দক্ষতা। মানসিক দক্ষতাতে কি বলছে? বলছে ও, ইও এবং মূর্ধন্য পরবর্তী অক্ষর কি হবে? তাহলে ক খ গ ঘ ঙ
চ ছ বর্গের জ ঝ ইয় ট ঠ ড ঢ মূর্ধন্য এবার ত থ দ ধ দন্তন্য হবে। এবার বলছেন নিচের শব্দগুলির মধ্যে তিনটি সমগোত্রীয় কোন শব্দটি আলাদা। তো প্রথমটা হচ্ছে কনভেনশনাল। কনভেনশনাল মানে হচ্ছে ঐতিহ্যগত বা মানে যেটা পুরাতনভাবে চলে আসছে সেটা। পিকুলিয়ার মানে অস্বাভাবিক, কনজারভেটিভ মানে প্রাচীন ঐতিহ্যগত এবং ট্রেডিশনাল মানে ঐতিহ্যগত। তাহলে পিকুলিয়ারটাই হচ্ছে আলাদা। 178 বলছে ডিসি, ডিই, এফই, তারপরে দুইটা ইন্টারোগেটিভ চিহ্ন, তারপরে এইচজি, এইচআই সিরিজের প্রশ্নবোধক স্থানে কোন বিকল্পটি বসবে। আমরা একটু খেয়াল করি, প্রথমে ডিসি মানে ডি এর আগেরটা, মানে ডি এর আগে সি থাকে সেটা বসাইছে, তারপরটা ডিই মানে ডি এর পরেরটা। তার মানে একটা যেখানে কমন থাকবে তার আগেরটা এবং পরেরটা বসবে। তো এখানে একইভাবে এফ ই মানে এফ ই এর আগেরটা মানে পরেরটা বসছে। এবার তাহলে হচ্ছে এই এফ এর হচ্ছে আমাদের এফ এর আগেরটা বসছে এফ ই, এফ এর আগেরটা বসছে ই, তাহলে এবার এফ এর পরেরটা বসবে এফ এর জি হবে। আচ্ছা, প্রতিযোগিতা সবসময় কি থাকবে, এটা হবে পার্টিসিপেন্ট। একটা প্রতিযোগিতা হতে হলে অবশ্যই প্রতিযোগীকে থাকতে হবে। 180 বলছে এ ও বি, এ বি এর দ্বিগুণ কাজ করতে পারে, তারা দুজন 14 দিন একটা কাজ শেষ করতে পারে। এ একা কাজটি কত দিনে করতে পারবে। এ আমি ধরে নিলাম যে এক্স দিনে করে, তাহলে বি এর কিন্তু 2x দিন লাগবে, মানে এ কিন্তু ফার্স্ট কাজ করে। তাহলে হচ্ছে 1/x আর 1/2x এইভাবে একদিন কাজ বের হয়ে গেল, এভাবে 14 দিন কাজ করবে, এক অংশ কাজ হয়ে যাবে। তাহলে x এর মান হচ্ছে 21, অর্থাৎ এ করতে পারে 21 দিনে আর বি করতে পারে 42 দিনে। তারপরে বলছে ড্রাইভ ইজ টু লাইসেন্স অ্যাজ ব্রেথ ইজ টু ড্যাশ। এই বাক্যে শূন্যস্থানে কি বসবে। আপনার লাইসেন্স না থাকলে আপনি ড্রাইভ করতে পারবেন না, আর অক্সিজেন না থাকলে আপনি ব্রেথ মানে নিঃশ্বাস নিতে পারবেন না। এরপরে আসি 182 বলছে একটি প্রতিষ্ঠানের 40 জন কর্মচারী আন্ডার গ্রাজুয়েট, অবশিষ্ট কর্মচারী 50% গ্র্যাজুয়েট, অবশিষ্ট 180 জন পোস্ট গ্র্যাজুয়েট। কতজন কর্মচারী গ্র্যাজুয়েট। আচ্ছা, এখন আমি মোট কর্মচারী শতকরা হারে ধরলাম 100 জন, যার ভিতরে আন্ডার গ্র্যাজুয়েট 40 জন, তাহলে অবশিষ্ট তাহলে 60 জন। এই 60 জনের ভিতরে আবার 30 জন গ্র্যাজুয়েট আর 30 জন হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েট, 50-50। এখন বলছে তাহলে আমরা একটা জিনিস খেয়াল করি যে পোস্ট গ্র্যাজুয়েট যখন 30 জন তখন গ্র্যাজুয়েটও 30 জন। তাহলে এখানে বলছে পোস্ট গ্র্যাজুয়েট 180 জন হলে তাহলে গ্র্যাজুয়েট 180 জনই হবে। আচ্ছা, এরপরে হচ্ছে বলছে নিচের ক খ গ ঘ নকশা চারটির মধ্যে কোনটি প্রশ্নবোধক স্থানে বসবে। তো প্রথমে দেখেন যে ভি লেখা যেটা আছে পরেরটাতে ভি মানে ডাবল দুইটা ভি হয়ে গেছে একসাথে, মানে এরপরে হচ্ছে তাহলে ভিটা উল্টানো অবস্থায় আছে, তাহলে উল্টানো অবস্থায় আবার দুইটা আসবে, তো এটা ক নাম্বারটাই হবে। এবার 184 বলছে যে রোজ, রোজকে যদি লেখা হয় 6821, চেয়ারকে যদি লেখা হয় 73456 এবং পার্টসকে যদি লেখা হয় 961473, তাহলে সার্চকে কি লেখা হবে। এখানে আমরা প্রথম থেকে রোজ থেকে আর এবং এস এর কোড বের করে ফেলতে পারি। আর এর কোড হচ্ছে 6 আর এস এর কোড হচ্ছে 2, তার মানে এটা সার্চ অর্থাৎ 2 দিয়ে শুরু হবে। ই এর কোডটা কত, ই এর কোডটা পাওয়া যাবে হচ্ছে পার্টসে গিয়ে, ই এর কোডটা হচ্ছে 1। তারপরে বলছে এ এর কোডটা কোথায় পাওয়া যাবে, চেয়ার এর ভিতরে, চেয়ার এর ভিতরে এর কোডটা হচ্ছে 4। তারপরে আর এর কোডটা হচ্ছে 6 এবং সি এর কোডটা হচ্ছে 7, আর হচ্ছে যেটা লাস্টে এইচ, এইচ এর কোডটা পাওয়া যাবে হচ্ছে পার্টস এর ভিতরে যেটা লাস্টে আছে 3। তো সুতরাং সার্চ ইকুয়াল টু 3 হবে। এখন 185 বলছে 3 2 এবং নিচে আছে 13, 4 8 নিচে আছে 18 এবং 1 5 নিচে কত হবে। তাহলে 3 2 এটা আমরা দেখি, 3 স্কয়ার প্লাস 2 স্কয়ার ইকুয়াল টু 13 হয়, 3 3 9 2 2 4, এটা হবে 13। আর এটা হচ্ছে 4 স্কয়ার প্লাস 8 স্কয়ার ইকুয়াল টু হচ্ছে এটা 68 64 আর 16 80, তাহলে 1 স্কয়ার আর 5 স্কয়ার এটা হবে 26। 186 বলছে একটি ছবি দেখিয়ে তিন্নি বলল সে আমার দাদার একমাত্র ছেলের ছেলে, তিন্নির সাথে ছবিটির সম্পর্ক কি। মানে তিন্নির দাদা আর ছেলে হচ্ছে তার বাবা, তার বাবার ছেলে হচ্ছে তার ভাই হবে। আচ্ছা, নিচের কোনটি ভিন্ন ধরনের, চাঁদ, প্লুটো, মঙ্গল না পৃথিবী। এটা হবে চাঁদ, এটা একটা উপগ্রহ। এরপরে বলছে 188 নম্বর, এক ব্যক্তি 5 মাইল পশ্চিমে, 2 মাইল দক্ষিণে, তারপর আবার 5 মাইল পশ্চিমে যায়, যাত্রাস্থান থেকে তার দূরত্ব কত। তাহলে প্রথমে গেল 5 মাইল,
সেখান থেকে দক্ষিণে মানে নিচের দিকে যাবে 2 মাইল, এখান থেকে আবার গেল 5 মাইল। এবার আমাদের এই ডিস্টেন্সটা জানতে চেয়েছে। তো এই ডিস্টেন্স বের করতে হলে আমরা এই পাশে আগে যোগ করে নিই, এটাও 2 মাইল, এই পাশে যোগ করে এটা 5 মাইল। তাহলে পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা বলতে পারি যে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, অর্থাৎ দূরত্বটা হবে 2 স্কয়ার প্লাস 10 স্কয়ার, তারপরে হচ্ছে রুট, অর্থাৎ 104, রুট ওভার 104। এরপরে আসি হচ্ছে 189 নম্বর, বলছে লিভারের ভারসাম্য ঠিক রাখতে প্রশ্নবোধক স্থানে কত পাউন্ড ওজন স্থাপন করতে হবে। প্রথমে লিভার অর্ধেক অর্ধেক ভাগ হয়েছে, এই পাশে আছে 20, তার মানে এই কোণের যদি 20 থাকতো তাহলে আমাদের ঠিক ছিল। আচ্ছা, তারপরে আবার এই দিকের অর্ধেকে আবার 30 দেওয়া আছে, তাহলে 30-এর অর্ধেক কত হচ্ছে 15, তাহলে 20 তো আগেরই লাগবে, আরো 15, মোট 35 পাউন্ড লাগবে। আচ্ছা, এরপরে বলছে নিচের ক খ গ ঘ নকশা চারটির মধ্যে কোনটি প্রশ্নবোধক স্থানে বসবে। আচ্ছা, আমরা প্রথম চিত্রটা দেখি যে বৃত্তটা উপরে আছে, তারপরে নিচে রেখাটা আছে আর যোগ চিহ্নটা নিচে আছে। দ্বিতীয় চিত্রে এসে যোগ চিহ্নটাই উপরে উঠে গেছে আর বৃত্তটা মাঝখানে, অর্থাৎ যেটা নিচে ছিল সেটা উপরে চলে গেছে, আর হচ্ছে যেটা উপরে ছিল সেটা মাঝখানে আসছে, আর যেটা মাঝখানে ছিল সেটা নিচে আসছে। আবার থার্ড চিত্রের সাথে ফোর্থ চিত্র তাহলে কিরকম হবে, যেটা নিচে ছিল সেটা উপরে যাবে, অর্থাৎ ত্রিভুজটা উপরে যাবে, যেটা উপরে ছিল হচ্ছে সেইটা আমাদের মাঝখানে আসবে, অর্থাৎ উপরে মাঝখানে আসবে, নিচে যে দাগটা সেটা একদম নিচে আসবে, তাহলে চিত্রটা এই ক নম্বর চিত্রের মতো হবে। এবার 191 থেকে সুশাসন ও নৈতিকতা ছিল 10টা। বলছে কর্তব্যের জন্য কর্তব্য ধারণাটির প্রবর্তককে, এটা হবে হচ্ছে ইমানুয়েল কান্ট। হিউম্যান সোসাইটি ইন এথিক্স অ্যান্ড পলিটিক্স এই গ্রন্থের লেখককে, এটা দার্শনিক বার্ট্রান্ড রাসেলের একটি গ্রন্থ। 193 বলছে শাসক যদি মহৎ গুণসম্পন্ন হয় তাহলে আইন নিষ্প্রয়োজন, আর শাসক যদি মহৎ গুণসম্পন্ন না হয় তাহলে আইন অকার্যকর, এটা হচ্ছে প্লেটোর কথা। 154 বলছে নৈতিক মূল্যবোধের উৎস কোনটি, এটা হবে ধর্ম। অন লিবার্টি গ্রন্থের লেখককে, এটা হবে জন স্টুয়ার্ট মিল। উৎপত্তিগতভাবে গভর্নেন্স শব্দটি কোন ভাষা থেকে এসেছে, এটা হচ্ছে গ্রিক শব্দ। 197 সুশাসনের মূল ভিত্তি কি, এটা হবে আইনের শাসন। কোন নৈতিক মানদণ্ডটি সর্বোচ্চ সুখের উপর গুরুত্ব প্রদান করে, এটা হবে উপযোগবাদ। বাংলাদেশে কত সালে জাতীয় শুদ্ধাচার কৌশল প্রণীত হয়, এটা 2012 সালে। এবং বিশ্ব ব্যাংকের মতে সুশাসনের উপাদান কয়টি, এটা হবে 6টি। সুপ্রিয় বন্ধুরা, আজকের প্রশ্ন সমাধান এই পর্যন্তই ছিল। বাংলাদেশের সর্বোচ্চ পরীক্ষা বিসিএস সিভিল সার্ভিস পরীক্ষা আপনি দিয়ে আসছেন, আপনার ধৈর্য সহনশীলতার জন্য আপনি প্রশংসা প্রাপ্য, এবং ভবিষ্যতে আপনার এই ধৈর্য সহনশীলতার পরিচয় রাখবেন এবং বাংলাদেশ সিভিল সার্ভিসের একজন গর্বিত কর্মচারী হিসাবে প্রজাতন্ত্রের জনগণের সেবা করার সুযোগ পাবেন, সেই আশাবাদ রেখে, এবং পরবর্তীতে লিখিত পরীক্ষায় আমাদের চ্যানেলে আমরা নিয়মিত লিখিত পরীক্ষার ম্যাটেরিয়াল আপলোড করব, সকল বিষয়ে সাধারণ জ্ঞান, বিজ্ঞান থেকে শুরু করে সকল বিষয়ে আমরা প্র্যাকটিক্যালি আপলোড করার চেষ্টা করব, আপনাদের সাথে পাবো সেই আশা করে আজকের মতো শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।